রিমালের ল্যান্ডফল প্রক্রিয়া একেবারে শেষ বেলায় স্থলভাগে ঢুকে গিয়েছে সাইক্লোন আই, আর মাত্র 2 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের বাকি সমস্ত অংশ ঢুকে যাচ্ছে ভূখণ্ডে। সাগর আর বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা সর্বোচ্চ গতিবেগ। সরাসরি প্রভাব 24 পরগনা, হাওড়া এবং কলকাতার সুন্দরবনে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ঝড়ের দাপটও লক্ষ্য করা যাচ্ছে। ঝড়ের আশঙ্কায় উপকূলের বহু বাসিন্দাকে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে অন্যত্র এবং দক্ষিণ 24 পরগনায় প্রায় 1,40,000 মানুষকে সরানো হয়েছে অন্যত্র। রিমাল মোকাবিলায় নবান্ন প্রস্তুত রয়েছে, সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, সেখানেও বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং কলকাতার বিপজ্জনক বাড়ি থেকে সরানো হয়েছে আবাসিকদের। জেলায় জেলায় বিশেষ সেল গঠন করা হয়েছে। এনডিআরএফ এর টিম প্রস্তুত রয়েছে। রাজভবনে জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক রাজ্যপালের। জানিয়ে দেওয়া হয়েছে দুর্গতদের আশ্রয়ের জন্য রাজভবন সারা রাত খোলা থাকবে। রিমাল মোকাবিলায় সতর্ক রয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও টুইট করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্রশাসন নজর রাখছে এবং ঝড় দ্রুত কেটে যাবে উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ঝড়খালি থেকে অয়ন আমাদের সঙ্গে রয়েছেন এবং হিঙ্গলগঞ্জ থেকে কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে ঝড়খালিতে নজর রাখবো। অয়ন, ঝড়খালি থেকে তুমি আমাদেরকে আপডেট দিয়ে চলেছো। রাত 12টা আই প্রবেশ করেছে, এর প্রভাব কি লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে ঝড়ের দাপট কতক্ষণ পর্যন্ত থাকবে অয়ন? একটু সংশোধন করে দিই, আই এখনো প্রবেশ করেনি। যেটা প্রবেশ করেছে সেটা হচ্ছে ফরওয়ার্ড সেল, অর্থাৎ একদম অগ্রভাগে থাকা যে সমস্ত মেঘপুঞ্জ সেগুলো একটা একটা করে প্রবেশ করছে, মুষলধারে বৃষ্টি ঘটাচ্ছে, দমকা ঝোড়ো হাওয়া তৈরি করছে। তারপর আবার সেই যে ক্লাউড, সেই ফরওয়ার্ড ক্লাউডটা পাস করছে, পরের ফরওয়ার্ড ক্লাউড তখন আবার তার জায়গা নিচ্ছে। এরকমভাবে ক্রমান্বয়ে একবার বা একাধিক স্পেলে এখানে তুমুল বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে সেই বৃষ্টি কিছুটা কমছে। কিন্তু মূল যে আই, অর্থাৎ মূল ঘূর্ণিঝড় রেমাল, এটা এই স্থলভাগে প্রবেশ করতে চলেছে ঠিক রাত 1:15 থেকে 1:30টার মধ্যে। এবং প্রবেশ করার পরে আসল বিপর্যয় সেটা শুরু হতে পারে এমন একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ প্রায় 500 কিলোমিটার তার দৈর্ঘ্য। এই 500 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ঘূর্ণিঝড় স্থলভাগের ওপর দিয়ে প্রবেশ করার পরে একাধিক উপকূলকে বৃত্তাকারে স্পর্শ করবে বলে এখনো পর্যন্ত মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সর্বশেষ একটা উপগ্রহ চিত্র দেওয়া হয়েছে। যে উপগ্রহ চিত্র আমরা দেখাতে চাইব, যে চিত্রের মুভমেন্টটা দেখলে তুমি বুঝতে পারবে যে এই যে রোটেশন, এই রোটেশনটা কিন্তু স্থলভাগে প্রবেশের পরে আড়াআড়িভাবে আর উত্তর দিকে যাচ্ছে না। অর্থাৎ এখনো পর্যন্ত এই সাইক্লোন উত্তরমুখী, যতক্ষণ না পর্যন্ত সে স্থলভাগে প্রবেশ করছে। কিন্তু একবার স্থলভাগে প্রবেশের পরে সে আর ডায়াগোনালি উত্তর দিকে যাচ্ছে না, তখন সে বৃত্তাকারে এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক উপকূল তার উপর সার্কুলেট করবে, তার উপর বৃত্তাকারে সে ঘুরতে থাকবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। অতএব রাত্রির 1:30টা থেকে একেবারে ভোর 4টে বা 4:30 পর্যন্ত এই বিপর্যয়ের রেস থাকতে পারে। এবং এই বিপর্যয়ের কতটা প্রভাব ঝড়খালির উপর শেষ পর্যন্ত পড়লো, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। 1টা থেকে 1:15 কিংবা 1:30টা থেকে এই যে একেবারে ভোর পর্যন্ত যে দাপট, অর্থাৎ এই রিমালের দাপট কি হতে চলেছে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে তার আগে এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি কমলাক্ষ রয়েছেন। কমলাক্ষের সঙ্গে কথা বলবো। কমলাক্ষ, ঝড়ের দাপট ইতিমধ্যেই আমরা বুঝতে শুরু করেছি, তোমরা বাইরে রয়েছো, বারবার করে আমাদেরকে সেই আপডেট দিচ্ছ। হিঙ্গলগঞ্জে এই মুহূর্তে কি সিচুয়েশন? দেখো, প্রায় 2 ঘন্টা ধরে দারুণ বিপর্যয়ের মুখোমুখি আমরা। এবং এই 2 ঘন্টা ধরে যেভাবে ক্রমান্বয়ে হাওয়ার গতিবেগ বাড়ছে, যেভাবে ঝড়ের তীব্রতা যেভাবে আমরা টের পাচ্ছি, সেটা কিন্তু আগামীকাল সকালে এই পরিস্থিতি কি দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু উদ্বেগে এই মুহূর্তে প্রশাসন। আমি তোমাকে সরাসরি এই মুহূর্তের ছবিটা দেখানোর চেষ্টা করব। হিঙ্গলগঞ্জ থেকে আমরা একটা নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করেছি, সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একদিকে প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে ব্যাপক ঝড়, ব্যাপক হাওয়ার তীব্রতা। এবং এই অন্ধকার রাতে যেভাবে আমরা মুহুর্মুহু এক একটি গাছ পড়ার শব্দ পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, তাতে কিন্তু মনেই হচ্ছে
যে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেভাবে এই ঘূর্ণিঝড়ের দাপট লক্ষ্য করা যাচ্ছে, তাতে গোটা সুন্দরবন উপকূলের বিভিন্ন জায়গাতেই কিন্তু ছবিটা ঠিক একই রকম। দীর্ঘক্ষণ ধরে এই ঝড়ের তীব্রতা ঠিক একই রকমভাবে চলছে। আমরা অন্যান্য অতীতের যে ঘূর্ণিঝড়গুলি দেখেছিলাম, তুমি ইয়াস বলো, ফণী বলো, আয়লা বলো, বুলবুল বলো বা হুদহুদ বলো, যে কোনো ঝড়ের তীব্রতা যা ছিল তার সঙ্গে কিন্তু তুলনা করার সময় এসে গিয়েছে। তার কারণ এই ঝড়ের কিন্তু সময় বা স্থায়িত্ব দীর্ঘক্ষণ হতে চলেছে, সেটা কিন্তু অয়নের কথা থেকেই আমরা বুঝতে পারছি। অর্থাৎ উপকূলে এর তীব্রতা যে দীর্ঘক্ষণ ধরে স্থায়ী হচ্ছে এবং তার অভিঘাত যে একটা ভয়ঙ্কর আকার নিতে চলেছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। অন্তত সেই তীব্রতা আমরা সেটা লক্ষ্য করতে পারছি। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এই ঝড়ের তীব্রতা বাড়ছে। একদমই কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। কমলাক্ষ, এমন দুজনকেই বলবো একেবারে নিরাপদ স্থানে থেকে আমাদেরকে এই ছবি তোমরা দেখাতে থাকো। আমরা এই ছবি দেখতে দেখতে এবার সাগরের দিকেও নজর রাখবো। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। অর্কদীপ্ত, সাগরে এই মুহূর্তে কি সিচুয়েশন যা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি এবং সেই সঙ্গে হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে। একেবারে কিন্তু হাওয়ার দাপট, তোমার সাথে কথা বলতে বলতেই কিন্তু হাওয়ার দাপট আরও খানিকটা বেড়ে গেল। দেখো, আমি যে কথাটা বলবো যে সাগরে যে ট্রেন্ডটা আমি দেখছি, যে যত এই হাওয়ার দাপটটা হঠাৎ বাড়ছে, আবার খানিকটা কমে যাচ্ছে, আবার কিন্তু প্রবল জোরে দমকা ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি এই সাগর অঞ্চলে। এবং বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং যেটা কমলাক্ষ একটু আগে বলছিল, যে বোঝা যাচ্ছে যে এই যে রিমেল, তার লঞ্জিভিটি বা তার স্থায়িত্ব কিন্তু অনেকটা বেশি হতে চলেছে, ফলে তার অভিঘাত কিন্তু হতে পারে মারাত্মক। তবে এখনো পর্যন্ত সাগর অঞ্চলে, আবারও বলছি যে কথাটা আমি আগেরবারও বলছিলাম আমাদের দর্শকদের, যে যতটা অভিঘাত এক্সপেক্টেড ছিল বা হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এখনো হিট করেনি। যদিও এখনো কিন্তু বেশ খানিকটা সময় বাকি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে। এবং অবশ্যই করে রাত 11টার থেকে এখন রাত 12টা হয়ে গেছে, 12টা পেরিয়ে গিয়েছে, এখন কিন্তু হাওয়ার গতিবেগও কিন্তু ঝোড়ো হাওয়াও কিন্তু অনেকটা বেড়েছে। তবে আবারও বলবো, হঠাৎ যে দমকা হাওয়া আসছে, সেটা কিন্তু চিন্তার কারণ হতে পারে। কারণ যে সময় এই দমকা ঝোড়ো হাওয়াটা আসছে, তার গতিবেগ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, আবার সেটা কিন্তু খানিকক্ষণ পর স্তিমিত হচ্ছে, আবার নর্মাল একটা গতিবেগে ঝোড়ো হাওয়া চলছে। কিন্তু হঠাৎ যে দমকা ঝোড়ো হাওয়াটা আসছে, সেটা একটা চিন্তার কারণ হতে পারে। আপাতত সাগরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে। নেক্সট 1 থেকে 1.5 ঘন্টা খুব ক্রুশিয়াল একটা সময়। এই সময় কতটা এই গতিবেগ বাড়তে পারে, সেটা বাড়বে, সেটার দিকে কিন্তু নজর থাকবে। ক্ষয়ক্ষতির কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো খবর নেই। এখনো পর্যন্ত কিন্তু সব কিছু ঠিক আছে বলেই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। কিন্তু আবারও যেটা বলছি, বারবার তারা নজর রাখছেন এই কাকদ্বীপ, এই সাগর এবং পুরো সংলগ্ন অঞ্চলটা, এবং সমস্ত রকম প্রশাসনিক তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া রয়েছে কোনো যাতে অপ্রীতিকর পরিস্থিতি হয় সেটা মোকাবিলা করার জন্য। একদমই অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশের মানুষরা তারা আশঙ্কার প্রহর গুনছেন, কারণ 1 থেকে 1.5 ঘন্টা খুব ক্রুশিয়াল টাইম, যেটা বলা হচ্ছে 1টা থেকে 1:15 এই সময় মূল ঝড়ের যে সেটা প্রবেশ করবে এবং সেটা তাণ্ডব চালাবে আগামী 3 থেকে 4 ঘন্টা, 4.5 ঘন্টা অবধি, এমনটাই আমাদের প্রতিনিধি অয়ন জানাচ্ছিলেন। আমরা এবার বকখালির দিকেও নজর রাখবো। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। পিয়ালি, বকখালিতে রয়েছে তুমি, কি সিচুয়েশন সেখানে, কি পরিস্থিতি? 12টা বেজে গিয়েছে রাত, ইতিমধ্যে ঝড়ের দাপট লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি। বকখালি ছবি কি এখন? একেবারেই যখন থেকে দেখো ঘূর্ণিঝড় রিমেল আছড়ে পড়েছে, তারপর থেকে কিন্তু ঝড়ের দাপট আরও বেড়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত সেটাও কিন্তু বেড়েছে। যেটা অর্ক উল্লেখ করছিল, এখানেও কিন্তু ঠিক একই পরিস্থিতি। মাঝে মধ্যে ঝড়ের গতিবেগ এতটাই বেশি থাকছে যে সন্ধেবেলার পর্যন্ত যে ঝড়ের দাপট ছিল তার থেকে অনেকটা বেশি, এবং একই সঙ্গে ঝড়ের গতিবেগও কিন্তু বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টির যে মুষলধারায় যে বৃষ্টি সেটাও শুরু হয়েছে। তুমি যদি একটু এই মুহূর্তে যে গাছগুলো যদি দেখতে পাও তাহলেই বুঝতে পারবে যে পরিস্থিতি সন্ধেবেলার দিকে বা রাত্রি 9টা 10টা পর্যন্ত
যা ছিল তার থেকে এখন কিন্তু অনেকটাই বেড়েছে। ফলে ঝড়ের এই যে পরিস্থিতি এখন এই মুহূর্তে রয়েছে, এই পরিস্থিতিটা কিন্তু আরও 1 থেকে 1.5 ঘন্টা থাকবে, কারণ ল্যান্ডফলের যে প্রসেস সেটা কিন্তু পুরোটা সম্পূর্ণ হতে আরও অন্তত পক্ষে 1-1.5 ঘন্টা লাগবে। ফলে যতক্ষণ না পর্যন্ত পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একেবারে আশঙ্কা বা এই যে সমস্ত উপকূলবর্তী অঞ্চলের মানুষজন তাদের যে ভয়ের আশঙ্কা সেটা কিন্তু থেকে যাচ্ছে, ক্ষয়ক্ষতি হওয়ার বড় আশঙ্কা থেকে যাচ্ছে। তার কারণ যে ঝোড়ো হাওয়ার গতিবেগ সেটা কিন্তু প্রত্যেক মুহূর্তে বাড়ছে। তুমি দেখতেই পাচ্ছ হাওয়ার যে দাপট সেটা যথেষ্ট বেশি রয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা জেলা প্রশাসনের সূত্র থেকে জানতে পারছি যে এখন যেহেতু এই প্রসেসটা রয়েছে, ঝড় বৃষ্টি চলছে, ফলে এখনও পর্যন্ত কোথায় কি ক্ষতি হয়েছে, গাছ ভেঙে পড়া হোক বা কোথাও কোনো কাঁচা বাড়ি ভেঙে পড়েছে কিনা, বাঁধ ভেঙে পড়েছে কিনা, সেই সমস্ত বিষয় যে টোটাল যে অ্যাসেসমেন্টটা সেটা করা সম্ভব হয়নি। এবং একটু যদি এই দাপটটা কমলে অর্থাৎ পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবার পর বোঝা যাবে। কিন্তু এখন এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু এই যে একেবারে যদি এই রকম গতিবেগই থাকে তাহলেও কিন্তু আশঙ্কা থাকছে কিছু ক্ষয়ক্ষতির। এবং তার পাশাপাশি আরও যেহেতু এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে, তাতে কিন্তু আরও ঝড়ের দাপট বৃষ্টিপাত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।